ঠিক আছে। স্যার একটু তাড়াতাড়ি শেষ করি আজকে। হ্যাঁ, আমরা একটু খেয়াল করি। দেখেন আমাদের শেষ সময় যে বিষয় এখন যেটা করা দরকার সেটা হলো রিডিং 1 এবং রিডিং 2 এটা পড়ার কোনো দরকার নাই। ঠিক আছে? রিডিং 1 রিডিং 2 পড়ার দরকার নাই। এটা হচ্ছে সিন আনসিন প্যাসেজের মতো, এটাকে এক্সট্রা করে পড়ে সময় দেওয়ার কোনো দরকার নাই। এটা এখন পড়লেও যা হবে, না পড়লেও ওই একই ফলাফলই হবে। যেহেতু এগুলো কমন আসবে না, সেহেতু এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। তবে প্রশ্নের অ্যান্সারটা কিভাবে করতে হবে এগুলো ক্লাসে এর আগেও বলেছিলাম এবং ফ্রি ক্লাসগুলোই ছিল আর কি। তো সেখানে বলেছিলাম প্যাসেজগুলোর উত্তর করার আগে, মানে প্যাসেজটা যখন আপনারা অ্যান্সার করতে যাবেন তখন এই প্রশ্নগুলো আগে পড়ে নেবেন, যে মানে প্যাসেজের নিচে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নটা পড়ে নেবেন। ঠিক আছে? তাহলে প্যাসেজ সম্পর্কে ধারণা পাবেন। তারপরে প্যাসেজ পড়লে আপনারা বুঝতে পারবেন আসলে প্যাসেজে কি লেখা হয়েছে। অটোমেটিকলি অনেক কম সময় এটা করতে পারবেন। ঠিক এভাবেই রিডিং 3 অর্থাৎ কবিতার ক্ষেত্রেও তাই। কবিতার প্রশ্ন কি কি দিয়েছে সেই প্রশ্নগুলো যদি আগে দেখে নেন, তারপর প্রশ্নের উত্তর করতে গেলে কবিতা থেকে সেখানেও অনেক হেল্প পাবেন। ঠিক আছে? এখানে সংক্ষিপ্ত এটাই টিপস দিচ্ছি যে অ্যান্সারগুলো করার সময় আগে প্রশ্নগুলো মাথায় নেবেন, তারপর প্যাসেজগুলো পড়বেন। অপরিচিত কবিতা হলে তারপর কবিতাটা পড়তে যাবেন। সেক্ষেত্রে আপনাদের বোধগম্যটা ভালো হবে। যতক্ষণ না ভালো বুঝতে পারছেন ততক্ষণ অ্যান্সার করতে যাওয়া যাবে না। ঠিক আছে? অ্যান্সারটা করবেন কখন? যখন প্রশ্নগুলো সব বোঝা শেষ, তারপর প্যাসেজটা বোঝা শেষ, তারপর অ্যান্সার করতে যাবেন। তাছাড়া মানে অর্ধেক অ্যান্সার মানে প্রশ্ন বুঝেছেন, অর্ধেক প্যাসেজ বুঝেছেন, তাহলে প্রশ্নের অ্যান্সার করতে গেলে যথাযথ অ্যান্সার করতে পারবেন না। আচ্ছা, আর এইখানে আরো একটা বিষয় হচ্ছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি এইভাবেই মূলত লিখতে হবে, এবং পার্ট এর মধ্যে রিডিং 1 রাইটিং 1, তারপর পার্ট বি তে রিডিং 2 রাইটিং 2, পার্ট সি তে রিডিং 3 রাইটিং 3, এইভাবে সিরিয়ালি লিখতে হবে। সিরিয়াল উল্টাপাল্টা করা যাবে না। যদি কোনো পার্ট আপনি পরে লিখতে চান সেক্ষেত্রে নির্দিষ্ট জায়গা ফাঁকা রেখে তারপরে লিখতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের অবশ্যই করতে হবে এটা। এরপর রাইটিং 1 এর জন্য যেগুলো আছে আমাদের যেই ব্রিফ কোশ্চেন দেয়া আছে ওগুলো পড়বেন, আর পার্ট সি তে যে টেক্সচুয়াল ডিসকাশন পড়ানো হয়েছে ওগুলোই দেখবেন। এর মধ্যে থেকে রাইটিং 1 পাঁচটা চলে আসবে ইনশাআল্লাহ। এমন কিছু এখানে দেওয়া হবে না যেটা আপনাদের অজানা। ঠিক আছে? এটা সচরাচর কমন হয় আর কি। তো এখানে মূলত আর কিছু বলছি না। এখন আপনাদের সবচাইতে বেশি যে প্রশ্নটা আসছে সেটা হলো রাইটিং 2 নিয়ে। রাইটিং 2 নিয়ে প্রশ্নটা আসছে, এটা একটু আপনাদের সাথে একটু টিপস দিই। তো এইখানে মূলত আমি একটা রাইটিং 2 এর জন্য ফরম্যাট দিয়েছিলাম, সেই ফরম্যাট শুধু মুখস্থ করবেন। ওই ফরম্যাটটা দেখে বাস যে কোনো প্রশ্ন আসুক না কেন, হাজার হাজার কোটি কোটি প্রশ্ন আসলেও ওই একটা ফরম্যাটের মাধ্যমে সবগুলো প্রশ্নের অ্যান্সার করা যাবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বইতে আছে, যারা বই পড়েছেন অলরেডি তাদের তো আনন্দে থাকার কথা, কারণ হোয়াট এভার দ্য কোশ্চেন, এইখানে কোশ্চেন যেটাই আসুক না কেন এখান থেকে নাম্বার মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এটা আমরা একটু আলোচনা করব। আর নিচে হচ্ছে রাইটিং 3 তে কিছু কোশ্চেন এসেছে, সেটা হলো অ্যাম্পলিফিকেশন কয় পৃষ্ঠা, নোটিসে বক্স করব কিনা, রিপোর্ট কয় পৃষ্ঠা লিখবো, এগুলো প্রশ্ন আসছে। ঠিক আছে? অ্যাম্পলিফিকেশন এটা হচ্ছে ভাব সম্প্রসারণ, যেটা বাংলায় বলা হয়। এই ভাব সম্প্রসারণ আপনারা হচ্ছে 2-2.5 পৃষ্ঠা লিখবেন। অ্যাপ্লিকেশন 1 পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন। যদি জব অ্যাপ্লিকেশন আসে সেক্ষেত্রে বাম পৃষ্ঠায় হবে আপনার লেটার যেটা সেটা, আর ডান পৃষ্ঠায় হবে সিভি। জব অ্যাপ্লিকেশন আসলে অবশ্যই সিভি দিতে হবে। এরপর হচ্ছে নোটিসে বক্স করে দিবেন, শুধু এটাতেই মানে নোটিসে বক্স করবেন, 1 পৃষ্ঠার মধ্যে শেষ করবেন। যত কম লেখা এখানে লেখা যায় ততই ভালো। ঠিক আছে? এটার ফরম্যাট দেয়া আছে বইতে, জাস্ট শুধু ফরম্যাটটা ফলো করেন। আর আশা করছি ইনশাআল্লাহ যে নোটিসগুলো দেয়া আছে ওইখানে তো মানে কোনো কিছু ছাড়া নাই, সবকিছুই চলে আসবে কয়েকটার মধ্যে ইনশাআল্লাহ। একটা কোশ্চেন ছিল। জি, হ্যাঁ বলেন। স্যার আমি একটু পরে যাচ্ছি, তো অ্যাম্পলিফিকেশন কতটুকু লিখবো? কোনটা? অ্যাম্পলিফিকেশন? জি অ্যাম্পলিফিকেশন 2-2.5 পৃষ্ঠা লিখবেন। লেখার সিস্টেম
তিনটা প্যারাতে প্রথম প্যারায় মূল কথা লিখবেন 2-3 সেন্টেন্সের মধ্যে, তারপরে মূল যে বিশ্লেষণ সেটা লিখবেন, লাস্টে গিয়ে কনক্লুশন টেনে দিবেন, 3 প্যারায় অ্যাম্প্লিফিকেশন শেষ করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, জি অর্থাৎ যেই জিনিসটা বলা হবে সেটা সুন্দরভাবে বুঝাইতে হবে। এখানে যদি আপনি বুঝাইতে যান উদাহরণ টানতে হবে, উদাহরণ না টানলে আপনি বেশি লিখতে পারবেন না, বেশি না লিখলে মার্কও এখানে আসবে না। ঠিক আছে? মার্ক কম আসবে, এর জন্য 2-2.5 পৃষ্ঠা এখানে লিখতেই হবে। আর এই 2-2.5 পৃষ্ঠা লেখার জন্য আপনার টেকনিক যেটা সেটা হচ্ছে উদাহরণ 2-3টা করে দিতে হবে। ঠিক আছে? যেই কথাটা আপনি এক উদাহরণে বুঝাইতে পারছেন ওইটা বোঝানোর পরেও আরো 2-1টা উদাহরণ দিয়ে বুঝাবেন, তাহলে আপনার লেখাটা ভালো হবে। টপিক সেন্টেন্স আর ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ কি একই জিনিস? না, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ আলোচনা করছি, একটু অপেক্ষা করেন। এরপর অ্যাপ্লিকেশন গেল, নোটিশ গেল, রিপোর্ট রাইটিং। আচ্ছা, রিপোর্ট রাইটিং যেটা, রিপোর্টে এটা 2-2.5 পৃষ্ঠা লিখবেন। ঠিক আছে? রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রেও 3টা জিনিস ফলো করতে হবে। প্রথম যেই জিনিস সেটা হলো 2-3 সেন্টেন্সের মধ্যে মূল কথাটা বলে দিতে হবে, এরপরে বিস্তারিত ঘটনা জানাইতে হবে, তারপরে গিয়ে আপনার কনক্লুশন টানতে হবে। রিপোর্ট রাইটিং এর সময় কখনোই সাবজেক্টিভ লেখা যাবে না, অর্থাৎ নিজেকে এখানে অন্তর্ভুক্ত করা যাবে না, সব সময় থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে হবে, অর্থাৎ আপনি অন্যের কথাগুলো মানুষের কাছে শুধু তুলে ধরছেন, একজন মেসেঞ্জার হিসেবে আপনার এখানে কোনো পক্ষপাত বা কোনো কিছু থাকবে না, সবকিছুই জনগণের কথা আপনাকে জানাইতে হবে। রিপোর্ট রাইটিং, ঠিক আছে? 2-2.5 পৃষ্ঠা লিখবেন। আর প্যারাগ্রাফ রাইটিং যদি আপনাদের এগুলোর উপরে অ্যাম্প্লিফিকেশন, অ্যাপ্লিকেশন, নোটিশ, রিপোর্ট রাইটিং এর মধ্যে থেকে যদি 3টা লিখতে পারেন তো ওই 3টাই লিখে দিবেন। ঠিক আছে? আর যদি এদিকে লিখতে না পারেন সেক্ষেত্রে আপনি প্যারাগ্রাফ বা এসেতে ট্রান্সফার নিতে পারেন। তবে এসে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এসে যদি কেউ লিখেন সেক্ষেত্রে 5-6 পৃষ্ঠা লিখতে হবে। 5-6 পৃষ্ঠার নিচে এসে লিখলে আপনার মার্ক ভালো আসবে না। হ্যাঁ, ভালো মার্ক আসবে না। এবং আরো একটা বিষয় হচ্ছে 5-6টা পৃষ্ঠা যখন লিখতে যাবেন, অর্থাৎ যত বেশি লিখতে যাবেন ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। সুতরাং আপনারা চেষ্টা করবেন এসেটাকে অ্যাভয়েড করার। যদি সম্ভব না হয়, একেবারেই হচ্ছে না, সেই ক্ষেত্রে এসেটাকে আপনারা চুজ করতে পারেন। আর একজন জিজ্ঞাসা করলেন যে টপিক সেন্টেন্স এবং ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ দুটো একই জিনিস কিনা। না, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ এটা হচ্ছে এসে এর ইন্ট্রোডাকশন। আবারও খেয়াল করেন, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ হচ্ছে এসে এর ইন্ট্রোডাকশন, অর্থাৎ একটা এসে লিখতে গেলে কমপক্ষে, সকল এসে লিখতে গেলে কমপক্ষে 5টা প্যারাগ্রাফ লাগে। তার প্রথম যে প্যারাগ্রাফ সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, ঠিক আছে, বা ভূমিকা। আর লাস্টেরটা হচ্ছে কনক্লুশন। আর মাঝখানের 3টা প্যারাগ্রাফ কমপক্ষে, এটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে যে থিসিসটা বলা হয়েছে সেটাকে প্রমাণ করার জন্য। সুতরাং কমপক্ষে 5টা প্যারাগ্রাফ দিতে হয়। প্রথম যে প্যারাগ্রাফ ওইটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, লাস্টের যে প্যারাগ্রাফ সেটা হচ্ছে মূলত কনক্লুডিং প্যারাগ্রাফ। ঠিক আছে? আর মাঝখানে এগুলো হচ্ছে বডি প্যারাগ্রাফ। ঠিক এইভাবে প্যারাগ্রাফের মধ্যে কমপক্ষে সকল প্যারাগ্রাফ হইতে হলে 5টা সেন্টেন্স লাগে। সেন্টেন্সের প্রথম, আচ্ছা মাইক স্যার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ দেওয়া নাই তাই না? জি, আপনি বলছেন? হ্যাঁ স্যার, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের তো ফরম্যাট বইতে দেওয়া নাই। আচ্ছা আমি বলছি। এখন প্যারাগ্রাফের ক্ষেত্রে 5টা সেন্টেন্সে প্রথম যে সেন্টেন্সটা হবে সচরাচর টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স হচ্ছে একটাই সেন্টেন্স হয়, এই টপিক সেন্টেন্সটা মূলত প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশন। ঠিক আছে? তারপরে লাস্টে যে সেন্টেন্সটা হবে প্যারাগ্রাফে সেটা হবে কনক্লুশন। আর মাঝখানের কমপক্ষে 3টা যে সেন্টেন্স এইটা হচ্ছে মূলত বডি সেন্টেন্স। এই বডি সেন্টেন্সটা মূলত টপিক সেন্টেন্সে যেটা বলা হয়েছে সেটাকে প্রমাণ করবে। এখন বিষয় হচ্ছে আপনাকে এখানে যে কথাগুলো বললাম প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কমপক্ষে 5টা সেন্টেন্স লাগে। শুধু 5টা সেন্টেন্স দিয়ে যদি কেউ প্যারাগ্রাফ লিখে তাহলে কিন্তু মার্ক ভালো আসবে না। কমপক্ষে 14-15টা সেন্টেন্স লেখার চেষ্টা করতে হবে। এখানে 2-2.5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন প্যারাগ্রাফ। ঠিক আছে? লেখাগুলো পরিষ্কার হবে, একই কথা বারবার লিখবেন না, ঘুরিয়ে ফিরে লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, মানে নতুন নতুন জিনিস, উদাহরণ, তথ্য, উপাত্ত দিয়ে চেষ্টা করবেন লেখার। এবং প্যারাগ্রাফ লেখার সময় কোনো স্পেস দেওয়া যাবে না। স্পেস বলতে আপনাকে যদি একটু উদাহরণ দিই সেটা হলো, এই যে এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে লেখা যে জেন্ডার ডিসপ্যারিটি, মনে করেন এখান থেকে লেখা শুরু হয়েছে আর এইখানে এসে শেষ হয়েছে, এটা হলো একটা প্যারাগ্রাফ। ঠিক আছে? এক প্যারা, আমরা যেটাকে এক প্যারা বলি।
এইভাবে এই যে এখানে লেখা শেষ মানে ফুল স্টপ হয়েছে, তারপরে এখানে কিছু লেখার জায়গা আছে কিন্তু এখানে না লিখে আমরা এইখান থেকে লেখা শুরু করলাম, তাহলে এখানে নতুন প্যারা শুরু হলো। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে সবসময় এক প্যারাই লিখতে হবে, যদি একাধিক প্যারা করে ফেলেন তাহলে এখানে মার্ক পাবেন না, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। প্যারাগ্রাফ 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখবেন। এখন বিষয় হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লেখার ফরম্যাট দেয়া আছে কি নেই, এটা হচ্ছে মূলত যদি বলি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লেখার ফরম্যাট দেয়া নেই এস এর মধ্যে। কেন নেই? কারণ হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ ওইটা একটা প্যারাগ্রাফই, ঠিক আছে? তো প্যারাগ্রাফ লেখা যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটাই হচ্ছে মূলত ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের ফরম্যাট। যদি কনক্লুডিং প্যারাগ্রাফ স্যার দেই আমি ঠিক একই বলছিলাম ক্ষেত্রে। জি বলেন। স্যার আমি বলছিলাম যে রাইটিং পার্ট 2 এ যে হচ্ছে আপনাদের শর্ট কোশ্চেন গুলো আছে স্যার, ওগুলো তো হচ্ছে 5টা শর্ট, হ্যাঁ 5টা তো শর্ট কোশ্চেন স্টার মার্ক দেওয়া আছে স্যার, ওগুলো তো প্র্যাকটিস করেছি, এর বাইরেও কি আর কিছু করব? আচ্ছা এটা একটু শেষ করি, রাইটিং 3টাতে আমরা চলে আসছি, রাইটিং 3। আচ্ছা এটা শেষ করে রাইটিং 2তে আসছি, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, বুঝতে পেরেছি। তো এখানে জি স্যার। 10টা করে অ্যাপ্লিকেশন 10টা, অ্যাপ্লিকেশন 8টা, নোটিস রাইটিং এখানে 3টা যদিও, কিন্তু এই 3টা থেকে অনেকগুলো লেখা যায়, বইয়ের মধ্যে এটা দেয়া আছে। তারপর রিপোর্ট রাইটিং এখানে কয়েকটা দেয়া আছে, অর্থাৎ এখানে যে জিনিসগুলো আছে এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য। এখানে প্র্যাকটিস করলে এখানে অ্যাপ্লিকেশন 10টা দিলেও গ্রুপে কিন্তু আমি মোটামুটি আরো প্রায় 25-30টার মতো এরকম হচ্ছে মূল যে হেডিং যেগুলা এগুলো দিয়েছি অর্থ সহকারে। অ্যাম্প্লিফিকেশন মূলত জাস্ট অর্থটা জানা থাকলে, এখানে কি বলা হয়েছে এই অর্থটা জানা থাকলে মূলত অ্যাম্প্লিফিকেশন লেখা যায়, ঠিক আছে? এই জন্য এই অর্থগুলো জানা জরুরি। যাদের হ্যান্ড রাইটিং একটু ভালো, হ্যাঁ যারা লিখতে পারে, বানিয়ে লিখতে পারে আর কি কোনো জিনিস সম্পর্কে, তাদের ক্ষেত্রে এগুলো পড়ার কোনো প্রয়োজনই নাই। জাস্ট শুধু এই বাংলা অর্থগুলো দেখে যাবেন যে কিসের অর্থ কি, তাহলে নিজ থেকে এগুলো লিখতে পারবেন। সুতরাং কোনো প্যারা নাই আর কি, চিল, ঠিক আছে? এই পরীক্ষায় খুব বেশি পড়ার প্রয়োজন হয় না, কারণ ম্যাক্সিমামই জানা থাকে আর কি যারা পড়াশোনার মধ্যে আছে। কারণ অ্যাডভান্সড রিডিং এন্ড রাইটিং এই কোর্সটা মূলত ইংলিশ রিডিং স্কিলস এবং ইংলিশ রাইটিং স্কিলস দুইটাকে ভেঙে করা হয়েছে, এর জন্য অনেকটাই পড়া হয়ে থাকে ফার্স্ট ইয়ারে। আর যারা পড়াশোনার মধ্যে নাই, ঘুরে খাইছে আর কি, হ্যাঁ গায়ে বাতাস লাগাই, তারা এখন এসে বিপদে পড়ে গেছে। সুতরাং একটু রিকল করার চেষ্টা করেন ফার্স্ট ইয়ারে কি পড়েছেন, তাহলে এগুলো কভার করতে পারবেন, সমস্যা নাই, কোনো চিন্তা নাই আর কি। আর আরাম আয়েশে এমন একটা সাবজেক্ট এইটা যেখানে কোনো টেনশন ছাড়া পরীক্ষা দিতে যাইতে পারবেন, ঠিক আছে? অন্যান্য নোটিস কি আসে নাকি নোটিস আসে না? নোটিস আসে, ও আচ্ছা, নোটিস মানে দেখতে হবে, ঠিক আছে? নোটিস দেখতে হবে। জি স্যার। আচ্ছা এখন রিডিং স্যার এসে তো আমি কিছুই পড়ে মানে এসে পড়ার পর আমি কিছুই বুঝতে পারছি না স্যার, এসে তো কোনো প্যাটার্নই মনে থাকতেছে না, এসেটা স্কিপ করলে হয় না স্যার? আমি তো একটু আগেই বললাম যে এসে ছাড়া যদি আপনি উপরে ওর মধ্যে থেকেই 3টা লিখতে পারেন তাহলে এসে আপনার জি স্যার। স্কিপ করতে হবে, ঠিক আছে? এসেতে লিখতে হবে বেশি, নাম্বার কম পাওয়ার জি স্যার। সম্ভাবনাও বেশি, কারণ বেশি লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। ওই 5 পৃষ্ঠার মধ্যে যদি একটা পৃষ্ঠায় যদি 2-3টা জায়গায় দেখা গেল যে একটু লাল দাগ পড়ে গেছে, তার মানে মার্ক অটোমেটিকলি ওখানে 2-1 কমে যাবে। স্যার তাহলে প্যারাগ্রাফ কয় পেজ লিখবো স্যার? প্যারাগ্রাফ 2-2.5 পেজ লেখার চেষ্টা করবেন, বড় করতে হবে, ঠিক আছে? জি আচ্ছা স্যার। জি আচ্ছা এগুলো অ্যাম্প্লিফিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ এগুলোই 2-2.5 পৃষ্ঠা করে লিখতে হবে। নোটিস 1 পৃষ্ঠা, অ্যাপ্লিকেশন যদি প্রিন্সিপালের কাছে হয় 1 পৃষ্ঠা, যদি জব অ্যাপ্লিকেশন হয় এই জব অ্যাপ্লিকেশন শুধু 2 পৃষ্ঠা লাগবে। একটা হলো লেটার বাম দিকে আর ডান দিকে হবে সিভি, ঠিক আছে? সিভি। জি স্যার। জি এই স্যার। হচ্ছে মূলত বিষয়। জব অ্যাপ্লিকেশন আসলে অবশ্যই সিভি যুক্ত করবেন। সিভির কথা প্রশ্ন বলুক বা না বলুক সিভি যুক্ত করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা জি তাহলে স্যার। রাইটিং 3 শেষ। এখন যদি আমরা এখানে স্যার স্যার আমার রিপোর্ট নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। রিপোর্ট, জি বলেন। স্যার আপনি বললেন যে রিপোর্টটা লিখতে হবে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে, জি তো এখানে কি মানে ফার্স্ট পারসনের যে একটা যেমন উই এগুলো কি ইউজ করা যাবে? না কোনো এগুলো বলার দরকার নাই। যদি আপনার যদি লিখতে যান যে উই মানে এটা লিখতে যান তাহলে এখানে মানে কোটেশনের মধ্যে লিখতে হবে যে স্থানীয়রা বলেছেন। মনে করেন যে আপনি কলেজের কোনো ফাংশন নিয়ে রিপোর্ট করছেন, তাহলে আপনি ওখানে লিখবেন শিক্ষার্থীরা বলছে। কি বলছে? আমরা এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে উদযাপন করেছি এবং আমরা আশা করব যেন প্রত্যেক বছরেই আমাদের
প্রিন্সিপাল মহোদয় এইসব অনুষ্ঠান পরিচালনা করে থাকেন। ঠিক আছে, তাও এইখানে ওই যে কি শিক্ষার্থীরা বলছেন এ ধরনের আপনার হচ্ছে উদ্ধৃতি দিয়ে লিখতে হবে। এখানে ফার্স্ট পারসন নিয়ে আসার কোনো সম্ভব মানে সুযোগ নেই আর কি রিপোর্ট। স্যার রাইটিং 2 নিয়ে লাস্টের কোশ্চেন গুলা নিয়ে একটু স্যার ছিল ওটা একটু বলবেন। আচ্ছা, রাইটিং 2 তে যাচ্ছি, একটু অপেক্ষা করেন, বুঝতে পেরেছি আমি বিষয়। আর স্যার রিটিং, আমার একটু কথা ছিল। জি স্যার আমি বলতে চাচ্ছি যে হলো আপনার জব অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে বা অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা আমরা এক পেজেই লিখবো, হুম, আর জব অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে তো বাম পেজ থেকে শুরু করবো, ডান পেজে আসবো। জি এখন আমার আগের যদি হলো বাম পেজে লেখা হয়ে যায়, ডান জি পেজটা ফাঁকা থাকে, হুম, তখন কি ওটা স্কিপ করে তারপর পরের বাম পেজে যাবো? জি একটা জাস্ট এভাবে টান দিবেন বা কোনো কিছু করে এভাবে জাস্ট একটা ক্রস করে টান দিয়ে রাখবেন। ও ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। স্কিপ করবেন। আচ্ছা, কাগজের টাকা দিয়েছেন, ফর্ম ফিল আপে তো কম টাকা নিচ্ছে না, অত ভয় নাই। ঠিক আছে, ওকে। তাহলে এখানে হলো রিডিং 3 তে আমরা আসি। আশা করি রাইটিং 3 তে কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো একটু ফলো করেন তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, গ্রুপে দেখেন অ্যাপ্লিকেশনের জন্য 25-30টার বাংলা অর্থ দেয়া আছে, ওগুলো জাস্ট আপনারা একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন। রিডিং 3 এর ক্ষেত্রে কবিতা আসবে। আপনারা সবাই জানেন কবিতা থেকে মাত্র 2টা প্রশ্ন লিখতে হয়। এই 2টা প্রশ্নের জন্য যে জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন: থিম, রাইটিং, জেনারিক ফর্ম, কন্টেক্সচুয়াল কোশ্চেন। কন্টেক্সচুয়াল কোশ্চেন গুলো দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ কবিতা থেকে যে প্রশ্নগুলো হয়, ঠিক আছে, এগুলো দেওয়ার চেষ্টা করবেন। এরপর এগুলো দিয়ে যদি 2টা না কমপ্লিট হয় সেক্ষেত্রে আপনারা এদিকে আসবেন। ঠিক আছে, আপনাদের সামারি রাইটিং দিতে পারে। সামারি রাইটিংটা আপনারা খেয়াল করবেন সামারি কিভাবে লিখতে হয়, এগুলো সবগুলো দেয়া আছে। হ্যাঁ, এগুলো বইতে সবগুলো দেয়া আছে, আপনারা জাস্ট একবার করে এগুলো পড়েন। আর কবিতা এগুলো যা আছে এগুলো জাস্ট একবার করে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে হয়ে যাবে। এখানে প্রেসার নেওয়ার দরকার নাই, প্রেসার নিলেই প্রেসারে স্যার পড়ে একটি যাবে। প্রশ্ন ছিল। জি বলেন। ওই যে কবিতার প্রশ্নগুলা কতটুকু করে লিখতে হবে? কবিতার প্রশ্নগুলা এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো আপনি চাইলেও বড় করতে পারবেন না। যদি আপনাকে দেখা যায় যে রাইম স্কিম নির্ণয় করতে বলে, ওইটা রাইম স্কিম নির্ণয় আপনার অর্ধেক পৃষ্ঠার মধ্যে শেষ হয়ে যাবে। সুতরাং কিছু জি। প্রশ্ন আছে যেটা আপনি চাইলেও বড় করতে পারবেন না। ঠিক আছে, আর কিছু প্রশ্ন আসে আপনি চাইলে বড় করতে পারবেন, ওগুলো আপনি যত বড় করতে পারেন। ঠিক আছে, আমি সবসময় বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফাটাফাটি রেজাল্ট করতে হলে 2টা টেকনিক অবলম্বন করতে হবে। একটা হলো প্রথমত যেটা হচ্ছে কোয়ালিটি, ঠিক আছে, ফার্স্ট কিউ, প্লাস আরেকটা কিউ যেটা সেটা হচ্ছে কোয়ান্টিটি। ঠিক আছে, কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি ইকুয়াল ফাটাফাটি রেজাল্ট। রেজাল্টটা কি হবে? ফাটাফাটি হবে। কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি, ডাবল কিউ আর কি, 2 কিউ যদি আপনারা কেউ ফলো করেন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ফাটাফাটি হবে। আর যদি যে কোনো একটা ফলো করেন সেক্ষেত্রে ফাটাফাটি রেজাল্ট হয়তো হবে না, একেবারে দেখা যাচ্ছে কোয়ালিটি যদি একেবারেই খারাপ হয় কিন্তু অনেক বেশি লিখে ফেলছেন, ওতে করে ভালো রেজাল্ট হবে না আর কি। কোয়ালিটি ভালো কিন্তু কোয়ান্টিটি আপনার খুব একটা নাই, সেক্ষেত্রে রেজাল্ট হবে, কিন্তু ওইটার যদি কোয়ান্টিটি বাড়ানো যাইতো তাহলে সেটা ফাটাফাটি রেজাল্ট হবে। ঠিক আছে, রেজাল্ট হবে, ভালো জি। রেজাল্ট হবে, কিন্তু ফাটাফাটি হবে না। ফাটাফাটি রেজাল্ট করতে গেলে কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি দুটাই লাগবে। তাহলে এই প্রশ্নগুলো কয় পৃষ্ঠা লিখবেন চেষ্টা করবেন, এগুলো যেন বেশি লেখা যায়। ঠিক আছে, 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা যতটুকু লেখা যায় আর কি, আপনি যতটুকু পারেন লেখার চেষ্টা করবেন। তবে ওই যে বললাম স্যার কবিতা কি এগুলোই যথেষ্ট? ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে আসার কথা। গতবার তো মাত্র 5টা কবিতা ছিলাম, তার মধ্যে প্রথম কবিতাই ছিল। হ্যাঁ, এবারে তো বেশি দেয়া হয়েছে। বেশি দেওয়ার কারণ হচ্ছে ওই কবিতা অন্যান্য সাজেশন হাজার হাজার কবিতা দেখে বলে ভাইয়া এটা দেন সেটা দেন, অনেক ঝামেলায় পড়ে যায় আর কি, এই জন্য এগুলো দেয়া হয়েছে। অন্তত এগুলো পড়লে এর মধ্যে থেকে আসার কথা, বাইরে আসার সম্ভাবনা আমি অন্তত দেখছি না। ঠিক আছে, ইনশাল্লাহ এর মধ্যে থেকে চলে আসবে। আর আরেকটা বিষয় ভাই আমার হচ্ছে, একটা প্রশ্ন ছিল। যে একটু শেষ করি, সামারি রাইটিং যেটা, এটা কিন্তু ভুলেও বেশি লেখার চেষ্টা করবেন না। সামারি লিখতে হয় শর্ট করে। ঠিক আছে, যদি ক্রিটিক্যাল সামারি বলে, আবারও খেয়াল করেন, ক্রিটিক্যাল সামারি, ক্রিটিক্যাল সামারি এটা বড় করতে পারেন, কিন্তু যদি জাস্ট শুধু বলে সামারাইজ তাহলে মূল জিনিসগুলো জাস্ট শুধু লিখে দিবেন, এটা হচ্ছে বড় করার প্রয়োজন নাই। ঠিক আছে, এটা ছোট হবে।
কবিতা যে সামারি কয় পেজে লিখলে হবে? আচ্ছা, সামারি যেটা জাস্ট শুধু যদি বলে যে সামারি ক্রিটিক জাস্ট সামারাইজ দ্য পোয়েম, আপনাদের যে কবিতা দিবে সেই কবিতা হয়তো আপনার 10 থেকে 15 লাইন, সর্বোচ্চ 15 লাইনের বেশি কবিতা দেওয়ার মতো জায়গা কোশ্চেনে থাকে না, ঠিক আছে? তো সর্বোচ্চ 15 লাইনের একটা কবিতা থাকবে, এত থাকা জায়গা খুবই মুশকিল আর কি। যদি 15 লাইনের কবিতা দেয় তাহলে পার্ট বি ওখানে রিডিং 2 এবং রাইটিং 2 সরি রিডিং 1 এবং রিডিং 2 এই দুইটা প্যাসেজটা ছোট করে দিতে হবে, ঠিক আছে? রিডিং 2 এর প্যাসেজটা একটু বড় হবে, আর রিডিং 1 এর যে প্যাসেজটা এই প্যাসেজটা একটু ছোট হবে। তো এখানে মূলত যেহেতু প্যাসেজ থাকে দুইটা বড় বড়, কোশ্চেন হয় 4 পৃষ্ঠার, ঠিক আছে? এই জন্য মূলত জায়গা খুব একটা থাকে না, কবিতা হবে ছোট আর কি। তো ওই ছোট কবিতার মধ্যে খুব একটা বেশি ইনফরমেশন থাকে না। তো সামারি, জাস্ট শুধু সামারি লিখতে গেলে দেখা যাচ্ছে আপনার অর্ধেক পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা, সর্বোচ্চ হয়তো 1.5 পৃষ্ঠা প্রয়োজন হইতে পারে লেখার সাইজের উপর ভিত্তি করে। তবে যদি ক্রিটিক্যাল সামারির কথা বলে সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন, সমস্যা নাই। ওইখানে টোন, মোড থেকে শুরু করে যা যা আছে সবগুলো লিখে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, একজন প্রশ্ন করেছিলেন কি জানো? ভাইয়া এই যে সামারি লিখবো, সামারি থেকে হ্যান্ড নোটে যে পয়েন্ট গুলা দিয়ে আছে, পয়েন্ট আকারে লিখবো নাকি পয়েন্ট ছাড়া? পয়েন্ট আকারে লিখতে পারেন, সমস্যা নেই। পয়েন্ট ছাড়া লিখলেও সমস্যা নেই, ঠিক আছে? তা আমি একটা প্রশ্ন করতাম, এটা অনেক উপকারী আর কি, জি, বলেন। যদি গ্র্যান্ড করতেন। বলছি যে কোয়েশ্চেনের উপরে কি পোয়েমের নাম আর লেখকের নাম দেওয়া থাকবে? হ্যাঁ, এখানে দেয়া থাকবে আশা করি, ঠিক আছে? আশা করি দেয়া আজকে আমাদের মনে হয় ফার্স্ট ইয়ারের রিডিং স্কেলে মনে হয় হয়তো বা ছিল না, হ্যাঁ, কিন্তু এই যে এলএক্স এর যে মডেল গুলোতে দেখছি, ফার্স্ট হ্যাঁ ইয়ারে এলএক্স এর মডেলে দেখছি যে, ও তাহলে আমাদের থাকবে নাকি? জি থাকবে, এটা চিন্তার বিষয় না। তারপরে আমি একটু প্রিভিয়াস ইয়ার্স আচ্ছা, একটু দেখি কি অবস্থা। স্যার আমি শেষে দেখছি আছে, মানে কোশ্চেনের সাথে হ্যাঁ। আছে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এ আপনার হচ্ছে যেমন এটা 16 সালের কোশ্চেন, এখানে এই যে দেখেন কবিতার নাম দেয়া আছে এবং কবির নাম দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, একজন বলছেন যে সরি ফর ইন্টারাপ্টিং, আচ্ছা অ্যাপ্লিকেশন, নোটিশ, অ্যামপ্লিফিকেশন কত পেজ লিখবো? আচ্ছা, অ্যামপ্লিফিকেশন, প্যারাগ্রাফ, রিপোর্ট এগুলো হচ্ছে 2-2.5 পেজ লিখবেন। এসে 5-6 পেজ লিখবেন। নোটিশ এবং সাধারণ যে অ্যাপ্লিকেশন 1 পৃষ্ঠা, যদি জব অ্যাপ্লিকেশন হয় 2 পৃষ্ঠা, ঠিক আছে? সিভি লেখার ক্ষেত্রে যদি 1 পৃষ্ঠায় না হয় পরের পৃষ্ঠাতে যাইতে পারেন, সমস্যা নেই। তবে লেটার যেটা বাম পৃষ্ঠায় ওই 1 পৃষ্ঠাতেই লেটারটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এবার কি বললেন বলেন তো? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, রাইটিং পার্ট 3 তে কোনগুলো দিলে ভালো হবে? আমি তো সিলেক্ট করছিলাম যে অ্যাপ্লিকেশন, নোটিশ এন্ড রিপোর্ট। এসে বাদ দিয়ে যদি যে কোনো 3টা লিখতে পারছেন তাহলে লিখবেন। না, আপনি একটা জিনিস বলছিলেন যে একটু কোয়ান্টিটি বেশি হলে ভালো হয়, তো আমি ভাবতেছিলাম যে শর্ট হলে দিতে পারবো এটাই। তো আমাকে কি কোয়ান্টিটিতে ফোকাস করতে হবে? এস এর ক্ষেত্রে জাস্ট এটা একটু খেয়াল রাখবেন, যদি আপনি অ্যামপ্লিফিকেশন বা রিপোর্ট রাইটিং যদি বেশি লিখতে পারেন, প্যারাগ্রাফ 2-2.5 পেজের বেশি লেখার প্রয়োজন নেই। না, এটা মানে না, ধরেন আমি সিলেক্ট করছি সবগুলা ছোট ছোট, যেমন ধরেন অ্যাপ্লিকেশন, নোটিশ, ওগুলা তো 1 পেজেই হয়ে যায়। তো এগুলো 1 পেজে এইটাই লিখতে হবে। আমাকে কি নোটিশ 1 পেজে লিখতে হবে, 2 পেজে লিখলে আপনি নাম্বার পাবেন না। না, ওই ধরেন আমি এই অ্যাপ্লিকেশন আর নোটিশ ওগুলা দিছি, তো আমার কি মার্ক গুলা একটু কম দিবে? যেমন ধরেন 10-এর মধ্যে কি আমি কি 5 পাবো এরকম টাইপের না, নাকি? রাইটিং 3 বিষয়টা আলাদা, জাস্ট রাইটিং 3 বিষয়টা আলাদা। আমি ওগুলো আপনার এই যে এগুলোর বিষয় বলেছি আর কি, ঠিক আছে? রাইটিং 3 বিষয়টা আলাদা। আপনি নোটিশ চাইলেও 1 পৃষ্ঠার বেশি লিখতে পারবেন না। যদি আমি লিখতে পারি ভালো করে, তো তাহলে আমি ভালো মার্ক পেতে পারি। নোটিশ 1 পৃষ্ঠার বেশি আপনি লিখতে পারবেন না, যদি লিখেন আপনাকে নাম্বার দেয়া হবে না, হিতে বিপরীত হবে। নোটিশ যত সংক্ষিপ্ত হয়, সংক্ষিপ্ত করতে হয় নোটিশ।
ঠিক আছে? বুঝছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা চলে আসি একটু 5 মিনিট যদি আপনাদের সাথে বলি যে রাইটিং টুলটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে। যদিও আমি এটার হচ্ছে এটা আমাদের রেকর্ড ক্লাস ছিল এর আগে যে ক্লাসগুলো, এটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি ফেসবুকে, আপনারা হয়তো দেখেছেন কিনা আমি জানি না। আচ্ছা, ওগুলো দেখলে আশা করি এগুলো ক্লিয়ার হয়ে যেত। আপনারা একটু খেয়াল করবেন জাস্ট শুধু ফরম্যাটটা। হ্যাঁ, এখানে আপনাদের ভয়েস স্টাইল এবং ফর্ম যেটা এটা নির্ণয় করতে বলা হয়, এটা আসবেই। এরপর হচ্ছে আপনার অডিয়েন্স পারপস স্পেসিফিক টপিকের উপর দেয়া হয়, ওইখানে কিছু সেন্টেন্স লিখতে হয়, 4-5টা সেন্টেন্সে লিখতে হয় কিছু জিনিস, এটা আসতে পারে। এবং টপিক সেন্টেন্সের বিষয়টা, টপিক সেন্টেন্স লিখতে বলা হইতে পারে। এবং শর্ট কোশ্চেন কিছু দেয়া আছে এখানে, শর্ট কোশ্চেন যেগুলো দেওয়া হয়, এই শর্ট কোশ্চেন গুলো সবগুলো জানা থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি একটু স্যার রিডিং টু কত পেজ করে লিখবো ওই 3টা কোশ্চেনের? আচ্ছা, রিডিং টু যেটা, এটা হচ্ছে খুব বেশি লেখার প্রয়োজন নাই। জাস্ট যে জিনিসটা আপনাকে জানতে চেয়েছে সেই জিনিসটা, পুরো প্যাসেজের উপর যে তথ্যটা দেওয়া হয়েছে ওই পুরো প্যাসেজ থেকে তথ্য একটা 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 করে গুছিয়ে লিখতে হবে। এতে যদি আপনার 5 লাইনে হয়ে যায়, 5 লাইনই যথেষ্ট। যদি হাফ পৃষ্ঠা লাগে হাফ পৃষ্ঠা যথেষ্ট, যদি 1 পৃষ্ঠা লাগে 1 পৃষ্ঠা যথেষ্ট। ঠিক আছে? তবে আপনার যেটা খেয়াল করতে হবে সেটা হলো আপনার আহ কোনোভাবেই ইনফরমেশনটা ছাড়া যাবে না। ইনফরমেশন বা আইডিয়া ক্লিয়ার করতে যতখানি লাগে তত পর্যন্তই লিখবেন আর কি। ক্লিয়ার? স্যার আমি যদি বড় করার জন্য এক্সট্রা মানে বানিয়েও লিখি তাহলে কি হবে নাকি নাম্বার কাটা যাবে? না, নাম্বার কাটার এখানে সুযোগ নেই, লিখতে পারেন, সমস্যা নেই। তবে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে আইডিয়াটা জাস্ট আপনি বুঝতে পেরেছেন কিনা, হ্যাঁ, আপনার মানে রাইটিং ক্যাপাসিটিটা ঠিকঠাক আছে কিনা, মানে সেন্টেন্স তৈরি করতে পারছেন কিনা, এই জিনিসগুলো এখানে চেক করা হবে আর কি, অন্য কিছুই না। মানে আপনার হচ্ছে যে মূলত স্ক্যানিং, স্কিমিং, তারপরে প্রেডিক্টিং, এই যে স্কিলস গুলো, রিডিং স্কিলস, এগুলো আপনার ঠিকঠাক আছে কিনা এগুলো যাচাই করা হবে এখানে। ঠিক আছে? আপনি দেখা গেল একটা প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নটা হচ্ছে পুরো প্যাসেজ জুড়েই তথ্য দেয়া আছে উত্তর হিসেবে, তো আপনি সবগুলো তথ্য এক জায়গায় করে লিখতে পারছেন কিনা এটা মূলত জানতে চাওয়া হবে। ঠিক আছে? সুতরাং এই জিনিসটা খেয়াল করলেই হয়ে যাবে, আপনার হচ্ছে অতিরিক্ত এখানে লেখার প্রয়োজন নাই। যদি লিখতে পারেন তো অবশ্যই ভালো, যদি লিখতে পারেন অবশ্যই ভালো, তবে না লিখলেও সমস্যা নেই, আইডিয়াটা ক্লিয়ার হলেই বাস, ওকে। ঠিক আছে? স্যার স্যার অনেকে মাঝে মাঝে বলতেছে, হ্যাঁ, স্যার স্যার অনেকে রিডিং বলতেছে, ওয়ানে আচ্ছা, দুজনে একসাথে হয়ে যাচ্ছে। আচ্ছা, লেডিস ফার্স্ট। আচ্ছা স্যার রিডিং ওয়ানে অনেক মানে প্র্যাকটিসের ক্ষেত্রে বইয়ে অনেকগুলো মানে অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন আসে হুম হুম। আছে আর কি দেয়া, তো ওগুলো কি মানে ওগুলোর পার্সেন্টেজ কেমন আসার মানে চান্স কিরকম? আসলে হয়তো ওগুলো কি মানে একদম রেয়ার নাকি? 2-1 মার্কের জন্য গ্রামাটিক্যাল কিছু কোশ্চেন হয়। গ্রামাটিক্যাল ছাড়াও মাঝে মাঝে মানে একটু একটু অন্যরকম টাইপের হয়, আমি আসলে বলতে পারতেছি না এখন, হ্যাঁ, আমি বুঝতে মানে পারছি। একদমই আলাদা টাইপের হওয়ার আলাদা, চান্স একদম কিরকম? আলাদা টাইপের হওয়ার চান্স নাই। মডেল টেস্টে যেগুলো দেয়া হয়েছে ওই টাইপের কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন হবে না। ঠিক আছে? মডেল মানে জি স্যার, যে থ্যাংক ইউ। 10টা প্যাসেজ প্র্যাকটিসের জন্য দেয়া হয়েছে, যে ধরনের প্যাসেজ দেয়া হয়েছে ঘুরে ফিরে ওই ধরনেরই প্যাসেজ আসবে। ঠিক আছে? মানে এগুলো সব বাছাই করে মানে ধরন করে দেয়া হয়েছে। সুতরাং যারা এখানে 10টা প্যাসেজ প্র্যাকটিস করেছেন, হাজার হাজার প্যাসেজ প্র্যাকটিস করার কোনো প্রয়োজনীয়তা এখানে নেই। বেছে বেছে ওখানে দেয়া হয়েছে, জাস্ট ওই কয়েকটা প্যাসেজ যদি আপনি সুন্দরভাবে প্র্যাকটিস করে থাকেন, দ্যাটস এনাফ ফর ইউ, পরীক্ষায় আপনার ভালো পারফরম্যান্সের জন্য যথেষ্ট। এবং ওইখানে যে কোশ্চেন প্যাটার্ন দেয়া আছে ওই প্যাটার্নের বাইরে প্রশ্ন হবে না, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। স্যার গ্রুপে কি দেওয়া হয়েছে এই 10টা, যে 10টার কথা বলতেছেন? প্যাসেজের এইটা পেইড কোর্সে দেয়া হয়েছিল, এখানে দেয়া হয়েছে কিনা বইতে দেয়া আছে আর কি, যাদের কাছে বই আছে তারা এটা বুঝতে পারবে। আচ্ছা, আমি একটু সময় ইয়ে না করে চলে আসি আমাদের এখানে রাইটিং টু যেটা। রাইটিং টু যেটা সবচাইতে বেশি প্রশ্ন আসছে সেটা হলো যে ফর্ম ভয়েস স্টাইল, এটা কিভাবে কি নির্ণয় করবে।
এটার আমি জাস্ট মূল কথাটা একটু বলে দিই, যারা হচ্ছে আগে ক্লাস করেছে তাদের কাছে তো এগুলো এখন পানি হওয়ার কথা। তো যারা নতুন যুক্ত হয়েছেন, হ্যাঁ মানে তারা তো মিস করেছেন এটা বলতেই পারি, তাদের জন্য ফর্মটা হচ্ছে মূলত যেই ফরম্যাটে মূলত লেখা হবে কোনো কিছু, কোনো টপিক, যেমন আপনারা ফার্স্ট ইয়ারে পড়েছেন প্রোজ পড়েছেন মানে এসে পড়েছেন, ঠিক আছে, ওই যে অফ স্টাডিজ এসে, তারপরে ধরেন আপনারা লেটার লিখেন, তারপরে শর্ট স্টোরি পড়েছেন যেমন ক্যাট ইন দ্য রেইন বা হচ্ছে অ্যারাবি শর্ট স্টোরি পড়েছেন, আবার আপনারা প্যারাগ্রাফ এসে এগুলো তো আপনারা হরহামেশাই লিখেন, ঠিক আছে। তারপরে আপনারা যে এই ধরনের রিসার্চ পেপার আপনারা খেয়াল করবেন, গবেষণা পত্র যেটা, তারপরে পত্রিকার আর্টিকেল, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনারা থার্ড ইয়ারে গেলে পড়বেন ক্রিটিসিজম, হ্যাঁ, সমালোচনামূলক গ্রন্থ যেগুলা বা সমালোচনামূলক প্রবন্ধ এ ধরনের বা রিপোর্টের যে জিনিসগুলো, এগুলো আপনারা সবগুলোই জানেন। তো এগুলো এক একটা ফরম্যাট, কোন টপিক সম্পর্কে কোন ফরম্যাটে লেখা হবে, যেমন অ্যারাবি এটা লেখা হয়েছে শর্ট স্টোরিতে, অ্যারাবি এটা কিন্তু একটা ফেয়ার, তাই না, মেলার নাম। তো এই অ্যারাবি এখানে অ্যারাবিকে কেন্দ্র করে শর্ট স্টোরি লেখা হয়েছে। কেউ যদি অ্যারাবিকে কেন্দ্র করে যদি এসে লেখে লিখতে পারে, কেউ যদি অ্যারাবিকে কেন্দ্র করে যদি একটা প্যারাগ্রাফ লেখে, মানে কি অ্যারাবিটা কি এই জিনিসটা নিয়ে প্যারাগ্রাফ লেখে লিখতে পারে। তো এগুলো হচ্ছে মূলত এক একটা ফরম্যাট, ঠিক আছে। তো সচরাচর কি ধরনের ফরম্যাট আমাদের সামনে আসে সেটা হচ্ছে দেখেন, লেটার হইতে পারে, শর্ট স্টোরি হইতে পারে, তারপরে এসে, প্যারাগ্রাফ, হ্যাঁ, আর্টিকেল, রিসার্চ পেপার, লিটারি ক্রিটিসিজম বা রিপোর্ট, এই ধরনের হচ্ছে মূলত বিভিন্ন ফরম্যাট আমরা সচরাচর দেখতে পাই। এই ফরম্যাট গুলো কি আমরা সচরাচর দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে মূলত আমাদের ফরম্যাট। এখন বিষয় হচ্ছে আমরা ফরম্যাট নির্ধারণ করব এইভাবে জাস্ট যে একটা টপিক দেওয়া হলো, সেই টপিক আমরা কোন কোন ফরম্যাটে লিখতে পারি। যদি নিচে একটু খেয়াল করি, আপনারা একটু দেখেন যে, আচ্ছা এখানে আসি, বেশি চলে আসলাম মনে হচ্ছে, এই তো রাইটিং টু। আচ্ছা স্যার আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করে চলে যেতাম স্যার, আমি পারি স্যার। আচ্ছা বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, এই পার্ট এ বি সি হুম। কি সিরিয়াল, আপনি যেটা বললেন যে সিরিয়াল মেনটেন করে লিখতে হবে, অনেকে বলতেছে যে পার্ট এ লেখার পরে বি সি লেখা যায়, ওই সি গুলো লিখলে কোনো সমস্যা হয় না, তারপর পার্ট বি লেখা যায়, বি গুলো লিখলে কোনো সমস্যা হয় না। এখন পার্ট এ বি সি ক্রম অনুযায়ী করতে হবে নাকি পার্ট এ সি বি করা যাবে? না, এখানে আমি যেটা বলবো, এটা আমি আগেই বলেছি যে পার্ট এ বি সি ওইসব আপনি চিন্তা বাদ দেন, বাদ দিয়ে আপনি এভাবে চিন্তা করেন, রিডিং 1 রাইটিং 1, রিডিং 2 রাইটিং 2, রিডিং 3 রাইটিং 3, একদম সিরিয়ালি এইভাবে সিরিয়ালি লিখতে হবে, ঠিক আছে। কথা কি বুঝতে এটা পারছেন? কি স্যার এই মানে এই সাবজেক্টের আসলে নিয়ম, মানে বাধ্যতামূলক, এটা আপনার কোশ্চেনের উপরেই লিখতে পারবেন, ক্রোনোলজিক্যালি লিখতে হবে। স্যার তাহলে এভাবে লিখলে হবে না যে আমি আগে রিডিং পারি, তার রিডিং 1 2 3 এভাবে লিখে নিলাম, তারপরে রাইটিং 1 2 3 এভাবে লিখলাম? না, ক্রোনোলজিক্যালি লিখতে হবে আপনাকে, যেখানে যেভাবে নাম্বার দিয়েছে সেইভাবে আপনাকে লিখতে হবে। যদি আপনি কোনো কিছু পরে লিখতে চান, প্রয়োজনে জায়গা ফাঁকা রেখে তারপরে লিখবেন। আমি এটা শুরুতেই একবার বলে দিয়েছি, এটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন পেয়েছি হোয়াটসঅ্যাপে। স্যার কেউ যদি ওই পার্ট এ আর তারপরে সি লেখে তখন তার কি হতে পারে, ওইসব মানে কোনো সমস্যা হবে কিনা? ওইসব চিন্তা বাদ দেন। স্যার যদি কিছু মনে না করেন ইটস ওকে। স্যার যদি চান যে আপনি সিস্টেম মানেন নাই, হয়তো নাম্বার কেটে দিতে পারে, স্যারের ইচ্ছা। আপনি এই রিস্কে কেন যাবেন? স্যার রাইটিং পার্ট 2 এ, স্যার রাইটিং পার্ট 2 এর লাস্ট যে কোশ্চেন গুলো আছে ওইগুলো নিয়ে একটু বলতেন। আচ্ছা আমি বলতেছি, শর্ট কোশ্চেন এই গুলো। জিনিসটা একটু শেষ করি। তো এখানে খেয়াল করেন, যদি পার্ট এ কমপ্লিট করা হয় এবং পার্ট এ কমপ্লিট করে আমি পার্ট সি কমপ্লিট করে ফেললাম, মাঝখানে পার্ট বিটা লিখলাম না, পার্ট বিটা সি কমপ্লিট সম্পূর্ণ করার পরে পার্ট বিটা লিখলাম, তাহলে কি কোনো সমস্যা হবে? এটাই তো আমি বললাম যে এখানে ক্রোনোলজিক্যালি ফলো করবেন। এখানে পার্ট এ এর পরে পার্ট সি নিয়ে আসবেন না, পার্ট এ এর পরে পার্ট বি নিয়ে আসবেন, ঠিক আছে। পার্ট বি টাকে আপনারা স্কিপ করার চেষ্টা করছেন, বুঝতে পারছি হয়তো কঠিন লাগতেছে বা কি হবে না হবে, আসলে এই জিনিসগুলো কঠিন না, এগুলো সহজ।
আমি একটু দেখাই দিই, আপনারা এখানে খেয়াল করেন, এখানে chronologically স্যার কবিতা তো অনেক, এখন আমি শুধু ধারণা নিয়ে যাবো স্যার, মানে একবার করে পড়ে। হ্যাঁ, কবিতাগুলো জাস্ট আপনারা একটু ধারণা নিতে পারেন, টেক্সচুয়াল কোশ্চেন গুলা একটু দেখবেন, বাংলা করে দেয়া আছে, ওগুলো দেখলে হবে, পোস্ট করে দেয়া আছে। আমার বয়স কোথায় যে আপনার ক্রিটিক্যাল সামারিতে কিছু কিছু জায়গায় হলো পোয়েম থেকে ওই কিছু কিছু পয়েন্ট দেওয়া আছে, আর লাস্টে শুধু ফর্ম আর স্ট্রাকচার আছে, আর কিছু কিছু পোয়েমে আছে যেরকম শর্ট সামারি, তারপরে ফর্ম, মিটার, পোয়েম, তারপর টোন, স্টাইল, এটা ক্রিটিক্যাল সামারিতে আছে। হ্যাঁ এখন এগুলো ক্রিটিক্যাল সামারিতে দিতে হবে এগুলো। হ্যাঁ, ক্রিটিক্যাল সামারিতে এগুলো দিতে হবে। আর যদি আমি পোয়েম নিয়ে আলোচনা করে তারপর লাস্টে ফর্ম আর স্টাইলটা শুধু ওটা আলোচনা করে, তাহলে কি হবে ওটা, নাকি টোন, মুড সবই দিতে হবে? সেটা যেখানেই দেন এগুলো নিয়ে আলোচনা করতে হবে আর কি, সামনে দেন আর পিছনে দেন, মানে উপরে বা নিচে যেখানেই দেন না কেন, এই টোন, মোড এগুলো যতটুকু পারা যায় আর কি, কবিতা সম্পর্কে আপনার যা দক্ষতা আছে ওইখানে তুলে দিতে হবে, ক্রিটিক্যালি অ্যানালাইজ যাকে বলে বা সামারি যেটা বলে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা, জাস্ট এখানে আমরা যেটা বলছিলাম দেখেন, সেটা হলো ফরম্যাট, যে বিষয়টা ফরম্যাট, কোন টপিক কোন ফরম্যাটে লেখা যায়, যেমন এখানে একজন বললে যে এগুলো পারে, মানে হয়তো জানা হয়েছে, এখানে দেখেন ইংলিশ রোমান্টিক পোয়েট্রি, মিস ইউজ অফ পলিথিন, মিস ইউজ অফ এনার্জি, বা এইদিকে নিচে দেখেন এ গুড ফ্রেন্ড, টেরোরিজম ইন বাংলাদেশ। আচ্ছা, এটার কথাই ধরেন টেরোরিজম ইন বাংলাদেশ, এটা কোন কোন ফরম্যাটে লেখা যায়? এটা নিয়ে এসে লেখা যায় না? এসে লেখা যায়, প্রবন্ধ লেখা যায় টেরোরিজম ইন বাংলাদেশ? বলেন, কত বলেন? রিপোর্ট লেখা যায়। আহ আচ্ছা, একজনের খুব নয়েজ আসতেছে আর কি। আপনি কারেন্টলি কোনো কিছু বললে একটু মেসেজ করেন, বা কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে হয়তো। আচ্ছা, এগুলো দেখেন টেরোরিজম ইন বাংলাদেশ, এটা আপনি চাইলে এসে লিখতে পারবেন, প্যারাগ্রাফ লিখতে পারবেন, তারপর হচ্ছে আর্টিকেল লিখতে পারবেন, রিপোর্ট লিখতে পারবেন, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে ফরম্যাট। আবার যদি দেখেন এখানে সোশ্যাল মিডিয়া নিয়ে এসে লিখতে পারেন, প্যারাগ্রাফ লিখতে পারেন, রিপোর্ট লিখতে পারেন, ঠিক আছে, আর্টিকেল লিখতে পারেন, এগুলো লেখা যায়। আবার যদি এই যে লিটারেচার কেন্দ্রিক কোনো কিছু যদি হয়, দেখেন ইংলিশ নভেলস নিয়ে আপনি হচ্ছে প্যারাগ্রাফ চালিয়ে লিখতে পারেন, এসএল চালিয়ে লিখতে পারেন, এখানে রিপোর্ট চালিয়ে লিখতে পারেন, ঠিক আছে, একটু দূর দূর দিয়ে। তারপরে লিটারি ক্রিটিসিজম যে জিনিসটা, আপনি এখানে ক্রিটিসিজম লিখতে পারেন। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন। তো এগুলো হচ্ছে মূলত ফরম্যাট, আশা করি একটু ভাবলে হয়ে যাবে। তো একাধিক ফরম্যাট এখানে হইতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কমা দিয়ে দিয়ে লিখবেন যে এইটা 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 এই ফরম্যাট হইতে পারে। হ্যাঁ বলেন। ধরেন একটা বিষয়ের অনেকগুলো তো ফরম্যাট হয়, যেমন ইংলিশ নভেল, এটা কি হইতে পারে, লিটারেচার হইতে পারে, আবার রিসার্চ পেপার হইতে পারে। এখান থেকে যদি আমি দু একটা ফরম্যাট স্কিপ করে যাই, তাহলে মনে নেই আমি লিখলাম না, তাহলে কি কোনো সমস্যা হবে এটা? কোনো সমস্যা নাই, একাধিক ফরম্যাট এখানে হইতে পারে, লাস্টে ইটিসি দিয়ে দিবেন, সমস্যা নেই, ঠিক আছে? ধন্যবাদ। এই যে এখানে খেয়াল করেন, এই যে এই ফরম্যাটটা একটু খেয়াল করেন, ফর দ্য টপিক, এইখানে হচ্ছে মূলত টপিকের নাম, তারপরে দ্য ফর্ম উইল বি, এখানে যে ফর্ম গুলো হবে ফর্ম গুলো এখানে দিয়ে দিবেন। যেমন ইংলিশ নভেলের ক্ষেত্রে দেখেন এসে হবে, লিটারি আর্টিকেল, রিসার্চ পেপার, এটসেট্রা, এই যে এটসেট্রা দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে, মানে আরো এখানে আছে। তাহলে ফর্মটা মূলত আমরা এইভাবে নির্ধারণ করব। এরপরে আমরা এখানে দেখবো যে স্টাইল জিনিসটা কি, ঠিক আছে? এই স্টাইলটা নির্ধারণ করতে মূলত আমাদের আরো কিছু জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে অডিয়েন্স এবং পারপাস। আমাদের অডিয়েন্স কারা এবং পারপাস কারা, এই দুইটা খেয়াল করতে হবে, এগুলো একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। তাহলে অডিয়েন্স কারা? অডিয়েন্স হচ্ছে মূলত যাদেরকে উদ্দেশ্য করে আপনার লেখাটা লেখা হবে, তারা হচ্ছে মূলত অডিয়েন্স। এই অডিয়েন্স কারা? অডিয়েন্স যদি হচ্ছে আপনার কমন পিপল হয় বা এক্সপার্ট ধরনের মানুষ হয়, যেমন লিটারারি ক্রিটিসিজম, এইটা লিখলে এই পড়াটা, এই লেখাটা কারা পড়বে? হয় যারা এই রিসার্চ করে, মূলত লিটারেচার পড়ে, বা এখানে প্রফেসর বা এই ধরনের যারা এর সাথে সংযুক্ত আর কি, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এরা মূলত আপনার লিটারারি ক্রিটিসিজম পড়বে। একজন গ্রামের সাধারণ মানুষ, ধরেন সে গণিত পড়ায়, সে কিন্তু লিটারারি ক্রিটিসিজম পড়বে না। যে ধরেন মনে করেন যে ডক্টর, সে কিন্তু লিটারারি ক্রিটিসিজম পড়বে না। তো এই যে এক্সপার্ট যে ধরনের, তাদের যদি উদ্দেশ্য করা হয়, বা আপনার ধরেন কিছু জিনিস আছে রিলেটিভ কে কেন্দ্র করে, ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মূলত অডিয়েন্সটা আমাদের নির্ধারণ করতে হবে, কাদের উপর নির্ভর করে আমরা লেখাটা লিখবো।
এবং আমাদের উদ্দেশ্যটা কি, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। উদ্দেশ্য বিভিন্ন রকম হইতে পারে, এন্টারটেইন হইতে পারে, ইনফর্ম হইতে পারে, কাউকে কনভিন্স করা হইতে পারে, কাউকে ডিরেকশন দেওয়া হইতে পারে, ঠিক আছে? এ ধরনের মানে উদ্দেশ্য আপনি কেন লিখছেন আর কি, সবকিছু লেখারই তো একটা উদ্দেশ্য থাকে। এই যে এখানে আপনি ক্লাসে জয়েন করেছেন কেন, শর্টকাটে কিছু টিপস পাওয়া যায় কিনা, তাই না? আমি আপনাকে এখানে কেন কথা বলছি, যে আপনাদের এই পরীক্ষাটা আরেকটু সহজ করা যায় কিনা, এই বিষয়গুলো, এগুলো তো উদ্দেশ্য। অডিয়েন্স পারপাস কে উদ্দেশ্য মানে, এবং আপনার অডিয়েন্স কারা, এগুলোকে খেয়াল করে মূলত আপনার স্টাইল এবং ভয়েসটা হবে, ঠিক আছে? স্টাইল হচ্ছে কি, স্টাইল হচ্ছে মূলত ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ধরন। ল্যাঙ্গুয়েজ কয় ভাবে হয়, দুই ভাবে, একটা ফর্মাল আর একটা ইনফর্মাল, ঠিক আছে? এই দুইটার মধ্যেই থাকেন, ফর্মাল আর ইনফর্মাল। তাহলে ফর্মাল ল্যাঙ্গুয়েজ কখন হবে, যখন আপনার লেখাটা হবে মূলত কাদেরকে, আপনার হচ্ছে অডিয়েন্সটা যদি ধরেন সব ধরনের মানুষের জন্য হয়, আবার ধরেন আপনার ল্যাঙ্গুয়েজটা যদি ক্রিটিক্স বা এক্সপার্ট লেভেলের মানুষের জন্য হয়, সেক্ষেত্রে আপনি এই আপনার হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। আর ইনফর্মাল কখন হবে, ইনফর্মাল যখন আপনি রিলেটিভ বা আপনার হচ্ছে খুবই কাছের বন্ধু বান্ধব, ভাই ব্রাদার যারা আছে তাদের জন্য লিখেন, সেক্ষেত্রে আপনার ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে হচ্ছে মূলত ভয়েসের যে জিনিসটা, এটা হচ্ছে সাবজেক্টিভ আর অবজেক্টিভ ভয়েস। একটু আগে যে রিপোর্টের সময় একটু কথা বলা হলো, সাবজেক্টিভ ভয়েস আর অবজেক্টিভ ভয়েস। অবজেক্টিভ ভয়েস জিনিসটা কি, এখানে হচ্ছে মূলত থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হবে, নিজেকে এর সাথে যুক্ত করা হবে না, নিজেকে সবসময় পৃথক করা হবে লেখার মধ্যে থেকে, ঠিক আছে? একজন মূলত কথক, যে মূলত বা নভেলে যেভাবে গল্প বলে, বা একজন ধরেন জাস্ট শুধু আপনার ওই যে মেসেঞ্জার হিসেবে কাজ করে, এরকম অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ যেটা, এটা। সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ লেটার শর্ট স্টোরি লিখলে মূলত সাবজেক্টিভ হয়, আর বাকি সবগুলোর ক্ষেত্রে অবজেক্টিভ, ঠিক আছে, পয়েন্ট অফ ভিউ। এখন এই হচ্ছে মূলত আমাদের স্টাইল এবং ভয়েস। স্টাইলের জায়গায় লিঙ্গুয়াল স্টাইল হইতে পারে, জাস্ট ল্যাঙ্গুয়েজ হইতে পারে, ঠিক আছে, জাস্ট শুধু স্টাইল হইতে পারে, যে কোনো কিছু এখানে হইতে পারে, ওইটা দিয়ে মূলত ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয়, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত এখানে সংক্ষিপ্ত আলোচনা। এটাকে কেন্দ্র করে এই যে এখানে যে ফরম্যাটটা দেয়া হয়েছে, এই ফরম্যাটটা আপনারা মুখস্থ করবেন, তাহলে যেই কোনো প্রশ্ন আসুক না কেন, এই ফর্ম, ভয়েস, স্টাইল থেকে এই ফরম্যাটটাকে খেয়াল করে লিখবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখেন, ফর দ্য টপিক এর নাম, আচ্ছা একটু শেষ করি। তারপরে ফর্ম কি কি হবে এখানে দিয়ে দিলেন, একাধিক হলে কমা দিয়ে দিয়ে এটসেট্রা। তারপরে পুট ইট ডিফারেন্টলি, দ্য মোস্ট স্ট্যান্ডার্ড মাস্ট বি এমপ্লয়েড, মানে এখানে যতগুলো দিলাম এর মধ্যে থেকে যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, যেহেতু আমাদের এখানে অডিয়েন্সের কথা বলে নাই, সেই হিসাব করে আমাদের যেটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য হবে সেটা আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এখানে ভয়েস কি হবে, এই যে এটা লেখা দেওয়ার পরে ভয়েস এখানে দিয়ে দিবেন। ভয়েস আমাদের এখানে কি কি ছিল দেখেন, সাবজেক্টিভ আর অবজেক্টিভ। তাহলে এখানে মনে করেন সাবজেক্টিভ হইলে সাবজেক্টিভ, অবজেক্টিভ হইলে অবজেক্টিভ। এখন আরেকটা বিষয় হচ্ছে, ফর্ম যদি আমাদের একাধিক হয়, মনে করেন এমন একটি টপিক পাইলাম যেখানে আমরা শর্ট স্টোরিও লিখতে পারবো, আবার হচ্ছে লিটারি ক্রিটিসিজম বা রিসার্চ পেপারও লিখতে পারবো, তাহলে রিসার্চ পেপারের জন্য আমাদের অবজেক্টিভ ভয়েস হয়, আবার হচ্ছে শর্ট স্টোরির জন্য আমাদের সাবজেক্টিভ ভয়েস হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দুইটাই লিখে দিব, সাবজেক্টিভ আর অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে? মানে যদি হয় দুইটাই লিখে দেব আর কি। এরপরে আমাদের স্টাইলটা কি, স্টাইলের ক্ষেত্রে যদি আমাদের ধরেন এই যে শর্ট স্টোরিও হচ্ছে, আবার হচ্ছে রিসার্চ পেপারও হচ্ছে, তাহলে শর্ট স্টোরির জন্য আমাদের হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ লেখা যায়, আর রিসার্চ পেপারের জন্য আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজ লেখা যায়। তাহলে এখানে কি দেব, ইনফর্মাল এন্ড ফর্মাল দুইটাই আমরা এখানে তুলে দেব, ঠিক আছে? এইভাবে মূলত আমাদের এই প্রশ্নের অ্যান্সার গুলো করতে হবে। এখানে যে কয়েকটা দেয়া আছে, এই কয়েকটা হচ্ছে মূলত জাস্ট প্র্যাকটিস করবেন, এর মধ্যে থেকে যে আসতেই হবে বিষয়টা এমন না। ওই ফরম্যাটটা মুখস্থ করলেন, এখানে কোটি কোটি অ্যান্সার প্রশ্ন থাকলে কোটি কোটি প্রশ্নের অ্যান্সার আপনারা এখান থেকে লিখতে পারবেন, ঠিক আছে? সেইভাবেই মূলত এই টেবিলটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এই ধরনের এখানে আরো একটা স্যার টাইপের প্রশ্ন আসে। আচ্ছা জি, আপনার প্রশ্নটা নেই। স্যার এই যে ফর্ম ভয়েস আর হচ্ছে মানে ইয়া, এটা যদি আমি প্যারা করে না লিখে যদি ফর্ম লিখে মানে ফর্মটা লিখি, তারপর স্টাইল লিখি, স্টাইলটা লিখি, এভাবে কি লিখলে হবে? আপনি প্যারা করতে চাচ্ছেন না, তাই তো? জি। সমস্যা নেই, একসাথে লিখে দিতে পারেন, সমস্যা নেই। তবে প্যারা করে থাকলে স্যার সহজে বুঝতে পারবে আর কি। এখানে প্যারা বা না প্যারা করার এখানে কোনো ইস্যু নাই। ক্লিয়ার?
ফর্ম লিখে শুধু ফর্মটা লিখে ও দিলাম, আচ্ছা আচ্ছা। যে তারপরে না 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 না, আপনার স্টাইল শুধু আপনার প্রশ্ন স্টাইলটা। এবার আমি ক্লিক করতে পারলাম। সেটা হচ্ছে আপনি জাস্ট ওই যে ফর্ম দিয়ে কোলন দিয়ে ফর্ম এইটা, তারপর হচ্ছে ভয়েস এইটা, জাস্ট এইভাবে লিখতে বলতেছেন, এইভাবে? জি না, এইভাবে লিখবেন না, এই ফরম্যাটটা একটু ফলো করবেন। ঠিক আছে, এভাবে লিখলে যে হবে না আমি বলছি না, তবে এভাবে লিখবেন না, এইভাবে লিখবেন। এখানে যে ফরম্যাটটা দেওয়া হয়েছে এই ফরম্যাটটা ফলো করবেন। ক্লিয়ার? কথা কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, জাস্ট এখানে একবার দেখেন, একবার দেখলে মুখস্থ হয়ে যাবে, খুব ইয়ে করে দেয়া আছে। একজন লিখছেন যে স্যার রাইটিং বি অর্থাৎ রাইটিং 2 সম্ভবত, যে যদি শর্ট কোশ্চেন স্কিপ করি তাহলে কি দুইটা অ্যান্সার করা পসিবল? ফর্ম, ভয়েস, টপিক, সেন্টেন্স এগুলো পড়ছি তো। কোশ্চেন স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তবে কোশ্চেন যেগুলো হয় ওগুলো সহজ কোশ্চেন হয়, ওগুলো আপনি ওগুলো না পড়লেও লিখতে পারবেন। এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে সচরাচর। ঠিক আছে, এখানে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। উপরে যে ইয়েগুলো আছে ওর মধ্যে থেকে চলে আসবে। আর আরেকজন লিখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার, কবিতা সহজে কিভাবে স্ক্রিন কাটতে পারি একটু বললে ভালো হতো। এটা এই সময় বুঝে কোনো ফায়দা হবে না, এবং বোঝাও মুশকিল যদি আগে থেকে ধারণা না থাকে। এটা সম্ভবত 2টা ক্লাসে সম্ভবত বোঝানো হয়েছে কবিতা কিভাবে স্ক্যান করবেন, আমাদের বইতে এটা দেওয়া ছিল আর কি। তো এই সময় এটা হচ্ছে নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। প্রশ্ন হবে 2টা, কবিতা স্ক্যান করা ছাড়াও ওইখানে আরো প্রশ্ন থাকবে, ওগুলোর উত্তর করতে পারবেন। ঠিক আছে, কবিতা স্ক্যান করা এটা একটা দক্ষতার বিষয়, এটাতে আরো অনেক সময় দিতে হবে, সময় দিয়ে এখানে পারফেকশনে আসতে হয়। সুতরাং কবিতা স্ক্যান এটা স্যার স্ক্যাম তো গতবার আসছিল, তাহলে কি এবার আসার পসিবিলিটি আছে? আসতেই পারে, এটা বলা যায় না, আসতেই পারে। স্ক্যানশনে আমার না একটা, আমি না করছি আগে, আমার একটা কোশ্চেন ছিল, জি। যখন আমরা ডিভাইড করব মানে স্ট্রেস আর আনস্ট্রেস, তখন কি আমরা 3টাতে করব না 2টাতে করবো? আমি না এটা ভুলে গেছি যখন ডিভাইড করব। এটা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কিভাবে স্ট্রেস আনস্ট্রেস এটা কোন স্টাইলে পড়ে গেছে। ঠিক আছে, আপনার স্টাইলটা ফলো করতে হবে। স্টাইল করে যদি আপনার 2টাতে হয় 2টা, 3টাতে হইলে 3টা, কোন স্টাইলে পড়তেছে। মানে যেমন একটা লাইন আছে যে আন্ডার দ্য গ্রিন ট্রি, এটার মধ্যে আন্ডার একটা ডিভাইড, তারপরে দা গ্রিন একটা, তারপর উড ট্রি, এভাবে করব। যদি আপনার হচ্ছে সচরাচর আপনাদের যে কবিতাগুলো দেয়া হবে ওগুলো হচ্ছে মূলত হয় সনেট দেয়া হবে, অথবা মানে লিরিক্যাল কবিতা ছাড়া এখানে আসে না। লিরিক্যাল সচরাচর আপনার হচ্ছে ওই 2টার পর পরে এসে আর কি সচরাচর পড়ে। ঠিক আছে, 2টা পর পর। আচ্ছা, যে আয়াম্বিক আর টোকাইটটা একটু একবার যদি বলতেন, আমি না ওটা ভুলে গেছি। আইএমবিক যেটা, এটা হচ্ছে আপনার ওই যে কি বলে, দুইটা, একটা স্ট্রেস আনস্ট্রেস, এইভাবে পড়বে। জি বই আছে কি আপনার কাছে? জি জি, তাহলে বইতে দেখেন মানে খুব সুন্দর করে আপনাদের দেয়া আছে। বইটা, সরি ওইটা নয়। তাহলে তো মুশকিল। আচ্ছা, বইতে এটা দেয়া ছিল। যাক, যদি আপনার একেবারে খুব দক্ষতা যদি না থাকে এটা স্কিপ করবেন। ঠিক আছে, স্ক্যান না মানে আমি জানতে চাচ্ছি আয়াম্বিকে প্রথমে আনস্ট্রেস, মানে ওইটা একটু যদি। এটা একটু দেখতে হবে। আচ্ছা, আমি একটু পরে বলতেছি, এটা আগে শেষ করে নিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা হলো এই যে আমাদের ফরম্যাটটা, এই ফরম্যাটটা এখানে ক্লিয়ার করলে হয়ে গেল। এখানে আরেকটা প্রশ্ন হয় এখান থেকে যেটা, সেটা হচ্ছে 4-5টা সেন্টেন্স লিখতে হয়। ঠিক আছে, অডিয়েন্স এবং পারপাস দিয়ে দেয়, 4-5টা সেন্টেন্স লিখতে হয়। যেমন এই যে এখানে দেখেন, এখানে মূলত একটা আপনার অডিয়েন্স এবং পারপাস দেয়া থাকবে। ঠিক আছে, অডিয়েন্স পারপাস দেয়া থাকবে যে এই ধরেন এইখানে 1 নাম্বার যেটা, ডেঞ্জার অফ পপুলেশন এক্সপ্লোশন, এটা হচ্ছে টপিক। এখানে অডিয়েন্স কারা দিয়েছে, পারপাস কি সেটাও দিয়েছে। এখানে আপনাকে ফিউ সেন্টেন্স লিখতে বলা হবে। তো ফিউ সেন্টেন্স যদি থাকে 4-5টা, অথবা 4-5টা সেন্টেন্স যদি উল্লেখ থাকে 4-5টা, অর্থাৎ এখানে 5টা সেন্টেন্স মানে পার করা যাবে না, আপনি 4 বা 5টা সেন্টেন্সে লিখে শেষ করবেন। তো এখানে 4-5টা সেন্টেন্স লেখা মূলত এই যে এখানে একটা সেন্টেন্স, 2টা সেন্টেন্স, 3টা, 4টা, 5টা, এই 5টা সেন্টেন্সে লিখে শেষ করবেন। এখানে আমি জাস্ট এখানে সেন্টেন্সের একটা শ্যাডো করেছি আর কি। এখানে দিবেন টাইটেল, আর এই যে এখানে অ্যাজ দ্য অডিয়েন্স ইজ কোশ্চেনে দেয়া থাকবে, and the purpose is to, এখানে কোশ্চেনে দেয়া থাকবে the following sentences will fulfill the demand of the question। এইটা হচ্ছে মূলত আপনার সূচনা। ঠিক আছে, এরপরে হচ্ছে এইখানে 5টা সেন্টেন্স লিখে দিবেন, 4টা বা 5টা সেন্টেন্স। 3 থেকে 5টা সেন্টেন্সকে মূলত আমরা ফিউ সেন্টেন্স বলতে পারি। তো এখানে আপনারা 4 থেকে 5টা সেন্টেন্সের মধ্যে লিখে দিবেন।
যে টপিকটা থাকবে, আর ফলো করবেন ল্যাঙ্গুয়েজ কি হবে, ঠিক আছে? অডিয়েন্সকে খেয়াল করে আপনারা ল্যাঙ্গুয়েজ ঠিক করবেন। স্যার জি, বলছি যে রিপোর্ট কত পেজ লেখা যাবে বা কিভাবে লিখবো এটা একটু ইন্না বলে দিতেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর উপর লিখবেন 2 না থেকে 4 অত পেজ। না, মানে কত পেজ, অনেক সময় যে 2 পেজে লেখার কোনো কি নিয়ম আছে, হ্যাঁ, এ পেজ থেকে ও পেজে রিপোর্টে রিপোর্টে হচ্ছে 2 থেকে 2.5 পেজ লিখবেন। এখানে লেখার সিস্টেম হচ্ছে মূলত 3টা সিস্টেম করবেন। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে বডি, তারপর হচ্ছে কনক্লুশন। ইন্ট্রোডাকশনে থাকবে মূল কথাটা 2-3 সেন্টেন্সের মধ্যে লিখে শেষ, মানে শিরোনাম। তারপরে লিখবেন বিস্তারিত, ঠিক আছে? বিস্তারিত লেখার সময় ওইখানে মূলত ছোট ছোট প্যারা করার চেষ্টা করবেন কয়েকটা, বড় বড় প্যারা করবেন না, ছোট ছোট প্যারা করার চেষ্টা করবেন কয়েকটা দিয়ে বিস্তারিত লিখে দেওয়ার পরে তারপরে কনক্লুশন টেনে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে মূলত সিস্টেম। আর রিপোর্টের আপনার প্রথমে শুরুতে একটা গ্র্যান্ড মানে ভিউ হচ্ছে স্টাইল 2 দেওয়া। পেজে তো লেখা যাবে, একটু বেশি লেখা যাবে। আমার কথাটা হচ্ছে এটা, আমি ক্লাস করছি তো প্রশ্ন করতে একটু লজ্জা লাগে। লিখতে পারেন, বেশি যদি লিখতে পারেন সমস্যা নেই। রিপোর্ট 4-5 পৃষ্ঠাও হয়, সমস্যা নেই, লিখতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন আছে। স্যার রিপোর্টে কি কালারিং পেন ইউজ করতে পারবো? যেমন হচ্ছে টাইটেলটি কালারিং পেন দিয়ে লেখা যাবে? দরকার নেই, ব্ল্যাক। নোটিশ সহ তাহলে লিখবো না? না, ঠিক আছে স্যার। ব্লু পেন জাস্ট কোটেশনের জন্য ইউজ করবেন, শুধুই কোটেশন, ঠিক আছে? বা ঠিক যদি আছে ওই স্যার, যে ঠিক উপরে আছে। প্রশ্নের নাম্বার দেওয়ার সময় এগুলো দিয়ে আপনি কালার প্রিন্ট দিতে পারেন, ঠিক আছে? ব্ল্যাক না দিয়ে এখানে কালার স্যার প্রিন্ট। আমি একটা কোয়েশ্চেন করে বাড়ায় যাবো, এটা অলরেডি আপনি উত্তর দিয়েছেন কিন্তু আমি ওইখানে ছিলাম না, শুধু শর্টে বলেন আমি বাড়ায় চলে যাবো। জি, বলেন। জব অ্যাপ্লিকেশনে যে আপনি একবার বললেন না যে ওই যে মানে পাশাপাশি 2 পৃষ্ঠা থাকলে তো কোনো সমস্যা নাই, কিন্তু যদি ডান পাশে এই পৃষ্ঠায় পড়ে যায় তখন কোন সাইডে কাটতে বললেন আপনি, শুধু ফাঁকা রাখতে বললেন পৃষ্ঠাটা, ওটা আমি বুঝতে পারছিলাম না ভাই, মানে এই সময় ঢুকেছিলাম আর কি আমি। আচ্ছা, আপনি হচ্ছে জব অ্যাপ্লিকেশন লেখার সময় বাম সাইড থেকে, মানে বাম পেজ থেকে শুরু করবেন। এখন দেখা যাচ্ছে আপনি এমন প্রশ্ন লিখছেন যে বাম পৃষ্ঠাই শেষ হয়ে গেছে, ডান পৃষ্ঠাটা ফাঁকা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই ডান পৃষ্ঠার ফাঁকাটা কেটে দিয়ে আপনি পরের পৃষ্ঠায় বাম কেটে পৃষ্ঠা দিয়ে। থেকে লেখা শুরু করবেন, ঠিক আছে? ও আচ্ছা, যে আবার স্যার কিছু মনে করবেন না, পরে দিয়ে কোনো কিছু আছে নাকি, এটা কি স্যারের রুল যে একবারে শেষ পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা খাতা চেক করতে হয়, পরে যাই যদি ওইদিকে চেক না করে? হ্যাঁ, এটা ওই না, সচরাচর আপনার পৃষ্ঠা যখন লিখবেন তো এমনিতে স্যাররা বুঝতেই পারবে যে ওপাশে লেখা আছে। লেখার পরে তো কলমের একটা চাপ তো থাকেই আর কি। ওইটাই শোনা, জাস্ট এখানে ফাঁকা লেখা আছে, আপনি একটা টান দিয়েছেন বা পিটিও লিখে দিলেন, ঠিক আছে? অথবা আপনি একটু আচ্ছা একটু ধন্যবাদ। ভাঁজ করে রাখলেন যেন স্যার সহজেই এই পৃষ্ঠা লেখাটা দেখতে পায়। পৃষ্ঠা আপনি ভাঁজ করে দিলেন যেন লেখাটা জি দেখা স্যার। যায়, তখন স্যার অটোমেটিকলি ওটা বের করবে আর কি। আর সচরাচর এরকম মিস হয় না যে লেখা আছে স্যার দেখেন না, এরকম সচরাচর হয় না। জি স্যার, আচ্ছা, ধন্যবাদ। জি। তো এই হচ্ছে মূলত বিষয় এখানে। মূলত যে টোন অ্যাটিটিউডে যে জিনিসগুলো আছে, এটা আপনারা এই ফরম্যাটটা ইউজ করতে পারেন। আর একদম লাস্টে একটা জিনিস আছে, সেটা হলো টপিক সেন্টেন্স। অনেক সময় টপিক সেন্টেন্স দিয়ে দেয় যে টপিক সেন্টেন্স লিখো। এই প্রশ্নটা সবচেয়ে বেশি হয়েছে যতগুলো, তার মধ্যে একটা, সেটা হলো টপিক সেন্টেন্স কয় লাইন লিখবো, কয় সেন্টেন্স লিখবো। টপিক সেন্টেন্স এক সেন্টেন্সই হবে, এক সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। এক সেন্টেন্সের বেশি লিখলে নাম্বার পাবেন না, ঠিক আছে? এক সেন্টেন্সের বেশি লিখলে স্যার মনে করবে আপনি টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয় জানেন না। তাহলে টপিক সেন্টেন্সের জন্য ফরম্যাটটা কি, এই যে দেখেন, এই টপিক সেন্টেন্স ইজ আ পিলার in a paragraph as the topic is, টপিকের নাম দিয়ে দিলেন এখানে। তারপরে the following sentence will fulfill the demand of the paragraph, ঠিক আছে? এটা হচ্ছে মনে করেন আপনার সূচনা। তারপর এই যে the topic sentence is, যে এখানে যেটা টপিক সেন্টেন্স হবে কোটেশন মার্কের মধ্যে বসায় দেন, শেষ। এইটা হচ্ছে মূলত টপিক সেন্টেন্স লেখার সিস্টেম। তো ঠিক এইভাবে যদি আপনার দিয়ে দেয় যে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখো, একটা এসের জন্য টপিক দিল, এটার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখো, সেক্ষেত্রে কি করবেন? একই জিনিস। এই যে এখানে টপিক সেন্টেন্সে যায় ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ ইজ এ পিলার ইন এ এসে বা ইন অ্যান এসে অ্যাজ দ্য টপিক ইজ, ওইটা দিয়ে দিলেন টপিকের নাম, দ্য ফলোয়িং প্যারাগ্রাফ, ঠিক আছে? সেন্টেন্সের জায়গায় কি হবে তখন? প্যারাগ্রাফ উইল ফুলফিল দ্য ডিমান্ড অফ দ্য এসে, ঠিক আছে? তারপর দ্য ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ ইজ দিয়ে এখানে ধরেন একটা প্যারাগ্রাফ দিয়ে দিলেন, বা ফলোয়িং
সেন্টেন্সেস দিয়ে একটা হচ্ছে কোলন দিলেন বা কমা দিয়ে আপনি এখানে সুন্দর করে লিখে দিলেন, বা এখান থেকে লেখা শুরু করলেন, লাস্টে গিয়ে আপনি কোটেশন মার্কের মধ্যে শেষ করলেন। 5টা সেন্টেন্স লিখে দিলেন বা 6টা সেন্টেন্স একটা এসের ইন্ট্রোডাকশন হিসেবে, জাস্ট এইটা লিখে দিলেই মূলত এখানে 4 মার্ক। ঠিক আছে। আর টপিক সেন্টেন্সের জন্য যে জিনিসটা, এই যে এখানে 5টা স্ট্রাকচার দেওয়া হয়েছে, এখান থেকে ম্যাক্সিমাম এমনকি বলা চলে 99% যে টপিক গুলো দেয় সেই টপিকের এই 5টা স্ট্রাকচারের উপর ভিত্তি করে আপনারা লিখতে পারেন। ঠিক আছে, আপনারা এটা ফলো করতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন, এই জাস্ট এগুলো খেয়াল করলে সুন্দর টপিক সেন্টেন্স হয়ে যাবে। অনেকে টপিক দিয়ে থাকে ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, অর্থাৎ টপিক দিয়ে বলে ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, এভাবে দিয়ে ইম্পর্টেন্ট থিং এভাবে দিলে হলো না। ঠিক আছে, ওইটাকে একটু ব্যাখ্যা করার সুযোগ রাখতে হবে, যেন আসলে অডিয়েন্স যারা থাকবে তারা যেন একটু কৌতূহল বশত আর একটু পড়তে চায়, এরকম অবস্থায় শেষ করতে হবে টপিক সেন্টেন্সটা। এর জন্য এই ধরনের এই স্টাইল গুলো আপনারা ফলো করতে পারেন। ঠিক আছে, টপিক সেন্টেন্সের এখানে বেশ কিছু দেয়া হয়েছে, এগুলো সচরাচর ঘুরে ফিরে আসে, এই জন্য দেয়া হয়েছে, আপনারা এগুলো ফলো করতে পারেন। এখানে যে টপিক সেন্টেন্স গুলো লেখা আছে সবগুলো এই এই যে আপনার হচ্ছে এই স্টাইল গুলোকে ফলো করে, এখানে স্ট্রাকচার যেগুলো আছে এই স্ট্রাকচার ফলো করে, সুতরাং আপনারা এগুলো ব্যবহার করে এখানে লিখতে পারেন। ঠিক আছে। আর শর্ট কোশ্চেন যেগুলো, এগুলো একবার বাংলা আপনারা জাস্ট শুধু পড়ে যান, বাংলা পড়ে যান, যদি আপনার বাই চান্স ওগুলো যদি লিখতে না পারেন সেক্ষেত্রে এখান থেকে শর্ট কোশ্চেন আপনারা লিখে দিতে পারেন। এখানে খুব বেশি লেখা লাগবে তার কোনো বাধ্যবাধকতা নাই। তো এইখানে যেগুলো প্রশ্ন আসে সচরাচর এগুলো জানাই থাকে আর কি, জানা প্রশ্নের মধ্যে আসে, পরীক্ষা দিতে গেলে অটোমেটিক্যালি আপনারা জানা না থাকলেও জেনে যাবেন, সমস্যা নেই। তো এই হচ্ছে মূলত আমাদের এখানকার আলোচনা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি এখানে বিভিন্ন কৌশল দেয়া ছিল আর কি, যে কিভাবে মূলত অ্যান্সার গুলো করতে হয়। তো এই যে একজন জিজ্ঞাসা করলেন আয়াম কিভাবে হবে, টর্চে কিভাবে হবে অ্যানাপেক্টিল। এই যে এখানে মূলত দেখেন আপনার চিহ্নটা যদি খেয়াল করেন, চিহ্নটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে আনস্ট্রেস, তারপরে স্ট্রেস, তারপরে স্ট্রেসড, আনস্ট্রেস, তারপরে হচ্ছে মূলত এই যে ট্রিপল যেটা আনস্ট্রেস, তারপরে একটা স্ট্রেস, তারপরে হচ্ছে মূলত স্ট্রেস, তারপর আনস্ট্রেসড, আনস্ট্রেসড, ড্যাকটিল। এগুলো আরো অনেকগুলো আছে, প্রায় 14-15টার মতো স্টাইল আছে। তো অতগুলো তো স্টাইল আসলে সচরাচর আমাদের প্রয়োজন হয় না, যেহেতু মূলত এই যে আয়ামটাই মূলত বেশি ব্যবহার হয়, অথবা ট্রাচে হইতে পারে, এই দুইটাই মূলত বেশি কমন আর কি। ঠিক আছে, যেগুলো আসে সবগুলো লিরিক পোয়েম হয়ে থাকে সচরাচর। তো ফুড আমরা এইভাবে খেয়াল করব, এভাবে খেয়াল করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর ফুড দেখে মূলত আমরা মিটার নির্ধারণ করব, মিটার কিরকম হবে। ঠিক আছে, তো এই হলো মূলত বিষয়, আমাদের ক্লাসটাও শেষ হয়ে গেছে। আর এইখান থেকে আর বাকি কিছু বলার মতো নেই, আশা করি আপনারা সবই বুঝতে পেরেছেন। শেষ সময় জাস্ট এতটুকুই, কিছু কোশ্চেন ছিল আপনাদের, কোশ্চেনটা সলভের জন্য মূলত ক্লাসটি শুরু করা হয়েছিল। আশা করি আপনাদের পরীক্ষা সবার ভালো হবে। আল্লাহ হাফেজ। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই গ্রুপে বলবেন, আমি আছি ইনশাআল্লাহ। টাটা।